এই 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 যে ঘাড়ের এইখানটায় কি ধরেছিল, এইখানটাই ধরলি, আর বাঘে ধরলি আর মানুষ আর বাঁচে না, নিয়ে জলের তলায় চুবিয়েছিল। সুন্দরবনের অন্যতম ভয়ঙ্কর জঙ্গল মরিচঝাপি। 400 পরিবারের প্রাণ গেছে বাঘের পেটে। হাহাকার, নিরাশা, হতাশা নিয়ে নদীর কূলে জীবনযাপন করছে এই সমস্ত গ্রামের অধিবাসীরা। বন্ধুরা, আরও একটি বাঘ আক্রমণের ভয়ঙ্কর ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা প্রকাশ পাবে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। কাঁধে হ্যাঁ, এইখানে এই দাঁত বসিয়েছিল, এরকম ভাবে বাবা দাঁত বসিয়েছি। আর ওই জলের তলায় ওই গাছের শিকুড়ে টিকুড়ে তো এইসব কোনো পাটা ছেলে গেছিল, এইসব ছেলে গেছিল, এইসব ছিল না, এইসব ছিল না। এটা মানুষের গাছের ভিতরে যদি ওই জলের ভিতরে চুবইছে তা ওরা সব থাকে। এমনি সাধারণ মানুষ আমরা দেখি ওটা গাছপালা লাগলে আমাদের ছিঁড়ে যাবে। আর ওই তো জঙ্গলের গাছগুলো তো কি ভয়ানক ভয়ানক, যেগুলো মূলগুলো থাকে। হ্যাঁ, মূলগুলো থাকে, শ্বাসমূল বলে। আর ওই হেতাল গাছ ছিল, কাটা কাটা গাছ থাকে না, গাছের ভিতরে পড়েছে। বাঘ বিধবার আরও একটি অসহায় ভিডিও, দুঃখজনক, যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আমরা আছি এখন এই জায়গার নাম কি? এটা লাগছে 7 নম্বর গেলাসখালি। গেলাসখালি 7 নম্বর, তাই তো? হ্যাঁ, গেলাসখালি 7 নম্বরে আমরা চলে এসেছি। আর বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন যে কিভাবে এই পরিবার জীবনযাপন করছে, কিভাবে এই পরিবার বাঘ আক্রমণ হয়েছিল, কেনই বা যেতে হতো, এবং সমস্ত ঘটনা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। এদিকে শুধু মেঘ ডাকছে, তাই তো? মেঘ ডাকছে। যাই হোক, বর্ষা নেমেছে সুন্দরবনে। আর যা গরম পড়েছিল, ও বাবা, প্রচন্ড গরম পড়েছে। এই গরম পড়ার থেকে মানুষ আর অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না, একটা চেয়ার নিয়ে আসতে পারতিস। ঠিক আছে, আর চেয়ার লাগবে না। চেয়ার আছে কি? হ্যাঁ হ্যাঁ, চেয়ার আছে, একটা এনে দাও। কি? আমার নাম তরু মণ্ডল, আর আমার স্বামীর নাম বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ মণ্ডল, তাই তো? হ্যাঁ। তো এবার কি ঘটনা ঘটেছিল বা স্বামীর কি হয়েছিল সেইগুলো একটু বলুন। আমার এই 3টে বাচ্চা হয়ে আছে, ওই জঙ্গলে আমাদের পেটের জন্যই গিয়েছিল। 3টে বাচ্চা কিভাবে খাওয়াবো, সংসারে তো এই অভাব। বাড়িতে একটু জমি নিই, এই যে ধান নিই, ওই লোকের বাড়ি কাজ বাজ করে খাবো কি করে, তার জন্য ওই কাঁকড়া ধরতে গিয়েছিল। দোকান থেকে সুতুলি নিয়ে এসছে, এ নিয়ে সুতুলি বেঁধেছে, বাঁধার পর আবার ওই মাছ কিনে নিয়ে এসছে, এ নিয়ে দোন বেঁধেছে, বেঁধে কাঁকড়া ধরতে গিয়েছে। বাইরে জঙ্গলে গিয়েছিল। বাইরে জঙ্গলে যাওয়ার পরে বেশ একটা খেপ দিয়েছে। খেপ দেওয়ার পরে আবার 10 নম্বর আসলি এসে আবার মাল দিয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পর আজকে দিয়ে গেছে, কালকের এই ঘটনাটা হচ্ছে সন্ধ্যে 4টের সময়। এই ঘটনা এই 14-15 বছর হয়ে গেছে। হওয়ার পর ওই রকম হইয়াছে। তা এখন কি করব, এখন ওইভাবে পড়ে রয়েছে, জঙ্গলে পড়ে আছে। তখন তো আমাকে দেখায়নি আর আমার সাথে তো জানায়নি। তারপরের দিন সকাল 8টার সময় খবর পাচ্ছি এরকম পড়েছে জঙ্গলে। তা কি হবে, তা বডি নিয়ে আসলো। বডি আনিয়ে রাস্তার ধারে, এখানে আমাদের নদীর ধারে নিয়ে আসলো। এ নিয়ে আমাদের বাড়ির লোকের বাচ্চাগুলো একটু দেখাইলো, দেখাই নিয়ে সঙ্গে সঙ্গে পোস্টমর্টম করলো। পোস্টমর্টম করে ওখান থেকে দাউন টাউন করে দিয়ে বাড়ি আসলো। আসার পর কি হবে এই বাচ্চাগুলো আমি কি করে মানুষ করব। সে বডিটা যখন নিয়ে এসেছিল তখন ক্ষত কত জায়গায় ছিল, মানে বাঘ কোথায়? এই যে ঘাড়ের এইখানটায় কি ধরেছিল, এইখানটায় ধরলি আর বাঘে ধরলি আর মানুষ আর বাঁচে না, নিয়ে জলের তলায় চুবিয়েছিল। এই জলের নিয়ে ওই জলে চুবিয়ে মেরে ফেল দিয়েছিল। আর 2জন বাকি ছিল। তারা বলেন না, আমরা দেখতে পাইনি বাঘেকে, আমি দেখতে পাইনি। বাঘ যখন ওনাকে মেরে দিয়ে বাঘ যখন উঠে যাচ্ছে, তখন এই 2জন দেখতে পেয়েছে। তখন বাঘ বাড়ি বাড়ি ঘুরে দিয়ে এনারকে ছাড়িয়ে নিয়ে এসছে।
এই খবর এরকম তো কেউ জানে না। তা পরে কোন শুনতে পাচ্ছি যে এই খবর এরকম এরকম হয়েছে। তা আমি কি করব, আমরা তো বুঝতে পারিনি। তা আমি একটা বডি, একটা মোটা শরীরই একটা মানুষের নিয়ে একটা নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছে, নৌকোর থেকে দোলা পেয়ে গেছে। সেই দোলা তোমরাটা ঠিক পাওনি, দুটো দুটো লোক সেটাই, কেন পাওনি? আমি এরকম বলছি। মানে নৌকা থেকে নিয়ে গেছি। নৌকোর থেকে নিয়ে এরকম নিয়ে জলে ফেলে দিয়েছে, বাকি ফেলে জলে বাঘ জলে চুবিয়ে গেছে, বাঘও গেছে। ওনার বাবাকে জলে নিয়ে চুবিয়েছে। চুবিয়ে যখন বাবাকে আর পাচ্ছে না খুঁজে, তখন ওই বাঘের লেজ দেখা যাচ্ছে। লেজ দেখা যাওয়ার পরে এনার কাকা বলছে কি আমার দাদা কই, দাদা কই? তা বলতে কই দাদা কই? এনার আটটা দাদু বলছে কই, কোথায় গেল, কোথায় গেল? তারপর এদিক এদিক ফালুক ফালুক করে দেখে ওই বাঘের লেজ দেখতে পেয়েছে। দেখতে পাই তখন ওই আমার দাদা কই, দাদা কই, উনি এনার কাকাকে জলে গিয়ে ধাবাই পড়েছে যে আমার দাদা কোথায় নিয়ে গেল, দাদা কোথায় নিয়ে গেল। এনার কাকা গিয়ে আবার সেই ওর দাদাকে তুলে নিয়ে নৌকুই তালে দেখে মোড়া। আর জলে তো রক্ত ভাসছে না? হ্যাঁ, রক্ত তো ভাসছে। আর এখানে ধরলি তার আর হলো আর মানুষের আর নড়ার ক্ষমতা নেই। নড়ার ক্ষমতা নেই। আর সেও কথাও বলতে পারিনি যে কি হলো কি হলো। মানে ডাকতেও পারিনি যে আমাকে না, বাঁচাও। কাউকে ডাকতেও পারিনি। ওনার নিয়ে জলে তুলেই দিয়েছে। দেওয়ার পর তো আর কেউ সারাও পাচ্ছে না, এরাও সারা পাচ্ছে না। আর ও যে লোকের জলে দিয়েছে সে লোকেরও জলে পাচ্ছে না। তারপর ওই বাঘের লেজ দেখতে পেয়ে তারপর আমার দাদা কই, তারপর গিয়ে জলে হাতাড়িয়ে গিয়ে তুলে দেখে মরা। তখন নৌকা নিয়ে তলের নৌকায় এনে ওই ছবি দিল, পুরো মরা। তখন বলি এরকম হলো 4টের সময় মরেছে। আর তারপরের দিন সকালবেলা 8টার দিকে নিয়ে আসছি। বাড়িতে বাড়িতে নিয়ে আসিনি, ওই নদীতে নিয়ে আমাদের ফ্যামিলি একটু দেখেই নিয়ে আবার সঙ্গে সঙ্গে হলো পোস্টমর্টম করেছে। এখন পোস্টমর্টম করার পরে তারপর তো ওইদিকে নিয়ে হলো নিমতলা টেলা নিয়ে ওখানে গিয়ে দাউন টাউন করে দিয়ে এসছে। দেওয়ার পর তারপর বাড়ি আসলো। তারপর বাড়ি আসার পর যে কী হবে, এই বাচ্চাগুলো কে দেখবে? এ মার এই অল্প বয়স মা কি এই বাচ্চাগুলো নিয়ে মানুষ করতে পারবে? সবাই এরকম আলোচনা করছে। তা কি করবে এখন? বাচ্চাগুলো তো মানুষ করতেই হবে। মা তো এদিক ওদিক কোনো গিলি তো হবে না। দুটো মেয়ে আর একটা ছেলে, তুমি যাবে না কি করে? আর আমি সেখানে বলছি না, আমি ওই বাচ্চা থুয়ে আমি চলে যাবো না। আমি কি করে খাবো? তোমাদের বাচ্চা তোমরা রেখে দাও। আমি পরের বাড়ি মেয়ে, আমি চলে যাই, আমি গিয়ে কাজ করে খালি আমার কে পাবে? সবাই বলে না, আমার শ্বশুর শাশুড়ি বলে না, এই বাচ্চাই থাক আর মাও থাক, আমরা দেখবো। পরেক্ষণে 1 মাস 1.5 মাস যেই হচ্ছে তখন আমি কি করে চালাবো? আর তো মোটে সংসার চালাতে পারছি না। তখন ওরাও দেখছে না আমাকে। বলে তোমার 4টি পেট কে দেখবে? কেউ দেখতে পাবে? কেউ দেখবে না। তারপর আমাকে হলো আলাদা করে দিয়ে এলো। আলাদা দেওয়ার পর তখন আমি কি করে খাবো এই 3টি বাচ্চা? কি করে মানুষ করব, কি করে মানুষ করবো, খাওয়াবো, তাদের পড়াশুনো শেখাবো কি করে? আমি তো লেখাপড়া জানি না। তাদের আমার এখনকার বাচ্চা একটু পড়াশুনো না শিখালে তো হবেই না। হবে না। হয় যাই করতে একটু শিখাইতে হবে। যেখানে লোকের বাড়ি যদি দুটো ভাত দেয়, সেখানে কাজ করিয়ে এনে দুটো ভাত খাবি, তাদের চান করে স্কুলে দিয়ে আসতে হবে। আবার যেখানে ডাকে একটু বাসন মাজতে, সেখানে আমার চলে যেতে হবে। একটু ভাত তরকারি, হ্যাঁ, সেখান থেকে দুটো ভাত এনে তরকারি দিয়ে খাওয়াই দিয়ে খাওয়াইছি। আবার যেখানে দেখি ওই ধান রোবা কাজ আছে, সেখানে আমার ডাকলো, সেখানেই চলে যাচ্ছি। হচ্ছে ছেলেবিলে কখন বাড়ি এসেছে কি হচ্ছে তা আমি সেটাও বলতে পারছি না। সে আসবো 4টের দিকে বাড়ি, সেই দেখতে হবে 6টার সময়, আর আসতে 4টের সময় বাড়ি। তার মধ্যে বাড়ি কি হচ্ছে কি না আছে তা আমি তো দেখতে পাচ্ছি না। ওরা যেভাবে খাচ্ছে সেইভাবেই সময় থাকছে ঘরে ঘরে। তারপরের দিন ওই রকম উঠে এরকম দিয়ে ডাকবে, তার ধারে যেতে হবে। কারো বাড়িতে একটু সবজি নিয়ে দুটো তরকারি রান্না করে দিলাম, দুটো ভাত রান্না করে দিয়ে বেরোলাম। মানে ওরা চালের তলায় থাকা আমার সময়, মানে খাওয়ার চালের তলায় আমার সময় নেই বাড়ি থাকার। হ্যাঁ, দেওটা যখন একটুখানি কোনো রকম আমার চালের তলায় থাকতে হয়, নাই তো কোনো রকম আমার থাকতে হয় না। এই এখন এই নদীতে গিয়েছি, নদীর থেকে বাড়ি এসে ওই ওনাদের ডেকেছে তাই একটু গিয়েছিলাম। হ্যাঁ, নদীতে কি করেন আপনি? আমি ওই একটু থোয়া টোয়া ধুই, দুটো একটা কাঁকড়া টাংড়া যদি পাই একটু বিক্রি টিক্রি করি, দুটো ঝাল না পয়সা, লবণ কেনা পয়সা, এটা তো করতে হবে। এরকম কীভাবে মানুষ কীভাবে যা কী করে কষ্ট করে নিয়ে যাচ্ছি এই বাচ্চাগুলো নিয়ে, তার এই কষ্ট আমাদের কে বুঝবে? সেটাই। আচ্ছা, বোঝার আর লোক নিয়ে তাহলে আপনি এখন বর্তমানে কাঁকড়া ধরে সংসার চালাচ্ছেন? হ্যাঁ, কাঁকড়া ধরছি,
আবার ওই জোন খাটছি লোকের বাড়ি, আর বিভিন্ন রকম আমাদের সংসারটা আমার চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাহলে আর এই মেয়ের পড়াশুনো করব, তাদের ধারে একটু যাচ্ছি, যাও আমার জন্য দুটো সাহায্য দেয়, যেভাবে হয় আমার মেয়েগুলো সেই পড়াশুনো করে নিয়ে যাচ্ছি। মানে আপনি একজন গ্রেট মা। হ্যাঁ, এখন গেরের না মা হলে আমি এই বাচ্চাগুলো মানুষ করবো কি করে? আচ্ছা, তাহলে বলুন আপনার ছেলে মেয়ে কজন? আর দুটো মেয়ে একটা ছেলে। আচ্ছা, বড় ছেলে না বলো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ কষ্ট সৃষ্ট করে? হ্যাঁ, সবার কাছে সাহায্য না নিয়ে আমার মেয়েটার বিয়ে হয়েছে। গ্রামের লোক, পার্টির লোক সবাই থেকে ও বলে যে বাবা নেই, তাই কি আমরা সাহায্যটা নেই, আমার মেয়েটা ঝিমাই হয়ে আমরা বিয়ে দিয়ে দেবো, তাই দিয়েছে। আমি আচ্ছা। যেখানে যা চাইছি সবাই আমার সাহায্য দিয়েছে। আচ্ছা, তাই এখন তাহলে ওই মেয়ে ভালো আছে? হ্যাঁ, মেয়ে ভালো আছে। মেয়ে হলো বেলতলি দিয়েছি। আর মেয়ের জামাই হলো ফার্নিচারি কাজ করে, সোনারপুরে থাকে, আচ্ছা ঘর ভাড়া থাকে। আচ্ছা আর মাসে যে এই মেয়ে যখন টানাটানি পড়ে তখন ওই কিছু কিনে টিনে দেয়, বই খাতা জামা কাপড় হুম। সবাই দেখতে দেয় বলে একটু ওই মেয়েগুলো পড়াশুনো করে নিয়ে পারছি। না এরকম সাহায্য না দিলে আমি তো পারতাম না। হুম। এই 2 বছর বয়সের থেকে মানুষ করছি, তো এ কেউ মানুষ করতে পারবে? কেউ কোনো মা পারবে? বাচ্চা, 3টে বাচ্চা, তাতে ছেলেটা যদি ভালো থাকতো তাও আমার কষ্ট হতো না। ওই ছেলেটার হার্টের প্রবলেম, ওই জন্মের থেকে এত ডাক্তারবাবু দেখাইছি, আর এখন তো আমার দেখানোর ক্ষমতা নেই, কি করে দেখাবো? বাবা থাকতে 2 বার দেখানি হয়েছে, তখন ছোট ছিল। আর এখন যে আমি নিয়ে বাইরের দিকে নিয়ে যাবো, আমার তো সেরকম টাকা পয়সা নেই, তাই নিয়ে যাবোটা কি করে? সেটাই তো। আর আপনি সেই সংসারে আপনি একা খাটেন। হ্যাঁ, আমি আচ্ছা, তো এই একাই মেয়ে থাকি। কোন ক্লাসে পড়ে? মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দিয়েছো? তুমি কি পড়াশোনা করতে চাইছো? হ্যাঁ, করতে চাইছি। আচ্ছা, ভালো বিষয়। মেয়ে তো পড়াশোনা করতে চাই, বড় মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাও পড়ার জন্য করেছে, তো আমি তো টেনে পারছিলাম না। আর এখন এইটাও এখন কতদিন নিয়ে যাবো, তার ঠিক আছে। হুম। তাহলে আপনার পরিবারের আপনার ছেলের হার্টের সমস্যা, দীর্ঘদিন ধরে ডাক্তার দেখিয়েছেন, কোনো সুরাহা পাননি এবং ছেলে কোনো কাজ করতে পারে না, না। কোনো কাজ করতে পারে না। তাহলে আপনার এই বয়সেও আপনি এখনো কষ্ট করে চলেছেন, লোকের বাড়ি থালা বাসন মেজে চলেছেন, আবার কারোর এই যে মাঠ আছে, মাঠের যে চাষবাসের কাজেও আপনি যোগ দেই। যোগ দিয়ে উপার্জন করেন, আবার নদীতে নদীতে থোপা দিতে যাই, থোপা দিয়ে কাঁকড়া ধরে বিক্রি করে আবার সংসার যখন চালাচ্ছেন। পিন বাগদা এলো, পিন বাগদা ধরতে যাই। কারণ বিভিন্ন রকম না কাজ করলে আমার সংসারটা তো চালাবো কি করে? থোপা আপনি কিভাবে দেন ওটা একটু বলুন। ওই তো লাঠির মাথায় দড়ি বাঁধতে হয়, হুম। দড়ি বেঁধে হলো চারা বাঁধতে হয়, ওই ব্যাঙের চারা হোক, ট্যাংরা মাছ হোক, যে কোনো চারা হলেই, মানে যে কোনো মাছ হলে। হ্যাঁ মাছ হলে আমি চারাটা নিয়ে ওই বেঁধে ওই খালের কানা দিয়ে দিয়ে ফেলানি হয়। হুম। ওটা নেমে করতে হয়? হ্যাঁ, নেমে করতে হয়, এই সময় জলে নেমে করতে হয়। আর যে যে কাঁকড়া যখন টানবে তখন আস্তে আস্তে জালতি কাটিয়ে তুলতে হয়, হুম। তুলে ব্যাগ আছে ব্যাগের মধ্যে রাখতে হয়। হুম। আর মিন বাগদারা কেমন ভাবে ধরেন? ওর হলো জাল আছে, নেট জাল আছে, এই ধরনের জাল। হুম। ওই জালটা কাটায় নিয়ে আসে, 3টে হলো কাঠ বাঁধতে হয়, হুম। এ মাথায় 2টো, ও মাথায় 2টো, 4টে, আর মাঝখানে 2টো টাইনে ধরে নিয়ে আসতে হয়। হুম। এই নিয়ে আবার দড়ি বাঁধতে হয়, দড়ি নিয়ে বয়ে দিয়ে আবার টানতে টানতে চলে যেতে হয় ওই বাড়িটা পর্যন্ত, ওইরকম অত দূর। মানে এরকম ভয় টানেন কি? হ্যাঁ, 2 হাত দিয়ে টেনে নিয়ে যেতে হয়, পিছন দিকে হলো এই ঘাড়ে বাঁধাইতে হয়, পেটে বাঁধাইয়ে নিয়ে টাইনে টানে চলে যেতে হয়। তাহলে এটা জলের টানও তো অনেক লাগে। হ্যাঁ, জলের টানে বাবা, শক্তিতে যখন পোলায় না তখন ওপরের দিকে এসে বসতে হয়, তখন তাহলে- জল খাওয়া লাগে, তখন জল নিয়ে খাইয়ে নিয়ে আবার একটু বসে টসে আবার যায়। আবার ওই মাছ যখন এ নিয়ে আবার হাঁড়িতে রাখতে হয়, রেখে আবার থালা ঘাটাইতে হবে, ঝিনুক কাটে কেটে আবার অন্য পাত্রে রাখতে হবে বালতিতে। হুম। ও খুব কষ্ট, আর এতে চোখের কষ্ট হয় বেশি। এই মাছটা যখন বাঁচতে গেলে এরকম ঘাড় কাজ করে বাঁচতে হবে, ঘাড় এরকম ঘাট ধরে, হুম। আমাদের আর কষ্ট, আর কি দেখবে কি করে? আবার এই বোন মুখে আসলে তখন আবার যাবো। হ্যাঁ, কষ্ট তাও হাসি মুখে আছে। হ্যাঁ, হাসি না মুখে আবার কাজ না করলে আবার দেহটা তো কে করে দিতে হবে। সত্যি ভয়ানক অবস্থা। এই হলো ইয়ে করে থাকলি যে মনের মধ্যে যে কি হবে তা ঠিক নেই। যদি আমি কোনো রকম, থাকলে হ্যাঁ চুপচাপ থাকলে যদি আমার কোনো রকম হয়ে যায়, তখন আমার 3টে বাচ্চা কে দেখবে? কে দেখবে? আর আমি পড়ে থাকলে কেউ দেখবে? ওরা কি আর দেখতে পাবে তখন?
আমার মা কোথায় নিয়ে যাবো, কোথায় কি করবে, কোন ডাক্তারকে নিয়ে যাবে, কে দেখবে? বড় মেয়ে বিয়ে দিয়েছে, ওরা আসবে, তারা যদি আমার এদিকে হয়ে যায় তখন আমার কি হবে? সেটাই। অত দূরতে আসবে, পরের বাড়ি ছাওয়াল দিয়েছি, তারা যদি না আসতে চায়, পরের বাড়ি ছাওয়াল ছেলে দিলি তখন আমাদের থাকে? কোনোদিন থাকবে না। আচ্ছা, আপনি যখন এই থোপা দিয়ে কাঁকড়া ধরতে যান এবং পিন বাগদা যখন ধরতে যান, তখন তো কুমিরের ভয় আছে না? ও বা কুমড়ির ভয়, কামড়ের ভয়, এই সময় এই জাল টানতে গেলে এই সময় জলে নেমে তো টানতে হয়। কুমড়ির ভয় আছে, আবার কামড়ের ভয় আছে, হুম। বিশাল ভয়। আমরা যে কিভাবে বেঁচে আছি তা ভগবান জানে। যে আমরা বলি যে আমরা মরে যাই দিন আগে ওই যতক্ষণ ওনার বাবা যতক্ষণ গেছে, তা আমাদের সঙ্গে করে যদি নিয়ে মরতো তাহলে আমরাও বেঁচে যেতাম, যে ওদের সঙ্গে আমরা মরে গেছি। এই জীবন রেখে আমাদের কোনো কাজ হবে না। হুম। প্রচণ্ড কষ্ট করে করে আমাদের মানুষ করতে হয়। আর এই তো এটা জোন ধারবা 500 টাকা নাইলে এটা জোনের হলো কাজ নেই। হুম। এই ঘর বাড়িগুলো ভেঙে গেছে, তো একটা জোন ধরতে গেলে 500 টাকা, আর সেই জোনেরা তো কাজ তো করবে ওই হুম। আর একার উপরে সংসার। একার উপরে সংসার। এদিকে জোন ধরে কাজ করবো না যে এই বাড়ির দিকে এই সংসারটা চালে দেখবো। এদিকে বাচ্চার পড়াশোনাও আছে। হ্যাঁ, বাচ্চার পড়াশুনো আছে। তাহলে এই 3টে বাচ্চা যদি পড়াশুনো করি, কোন মা পারবে কেউ? আপনার মতো মা বলে মানে বাচ্চাদের এত খাইতে খুঁটিয়ে মানুষ করে লোকের বাড়ি ঝিগড়ি করে তাদের মুখে ভাত এনে দিয়ে অন্ন এনে দিয়েছেন, মানে সত্যি আপনি ভালো কাজ করেছেন। এই কাজ সবাই মা পারে না, সত্যি। সবাই পারে না। এই ধৈর্য করে রয়েছি বলে পেরে যাচ্ছি। মেন কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে তো রয়েছি বলে তো পেরে গেলাম, নাতি তো আমি পারতাম না। হুম। আর আমি যদি কোনো রকম কোনো বাইরে থেকে কাজে যাই, তো এই বাচ্চাগুলো যে কি হইতো, মানে দেখার লোক না, বাচ্চাগুলো ভেসে যেত। তো এ কার বাড়ি যেত, সে বলবে না ওর বাবা নি, ওর মা নি, ও যা তুই যা, এরকম তো বলবে। কেউ না থাকলে সে তার মা বলা ছেলেপিলের কোনো কেউ দাম দেবে? কেউ দাম দেবে না। তুমি মা একদম, তুমি দাম দেবা? কেউ দেবে না। বাচ্চা একা থাকা। একা থাকা। আর আমি যদি সংসারের মধ্যে না থাকতাম, এই বাচ্চাগুলো লেখাপড়া হইতো না, এই বাচ্চাগুলো কোনো জায়গায় যেতে হতো না। আচ্ছা, তাহলে শ্বশুর মশাই, তাই তো? হ্যাঁ, শ্বশুরমশাই, শাশুড়ি এই 2-3 বছর আছে, মারা গেছে শাশুড়ি। আপনার নাম? আমার নাম অধর মন্ডল। অধর মণ্ডল। আচ্ছা, আপনি কি করেন কি? এখন সব সারাদিন পেয়ে ভালো করে কথা বলো, উনারা ইয়ে চলছে, জোরে জোরে বলুন। জোরে জোরে কথা বলো। এখন আর কাজকর্ম সব সারান্দে বসে বসে আছেন, কাজকর্ম করেন না? তা কি করতেন কি? কি করো ভাই, বাঘের ঘটনা আর কি বলো, আমরা তো এখন জঙ্গলে যাইনি। আগে যেতেন সেইগুলো বলুন। হ্যাঁ, আগে গেছি, গিয়ে জঙ্গলে মাছ কাটা ধরেছি, আচ্ছা। ধরে এই বাড়ি পৌঁছে এখন বসতে রয়েছে। তো জঙ্গলে গেছেন তো কিভাবে তখন মানে কি জীবন করতেন যাপন তখন? করতেন? ওই কাড়া টাড়া ধরতাম। আর কি কতদিনের জন্য যেতেন? হ্যাঁ, কতদিনের জন্য যেতেন জঙ্গলে? কতদিনের জন্য যেতেন? ও 5 দিন, দিনের দিন চলে আসতো এরকম। আচ্ছা দাদু, আপনি একটু কানে কম শুনতে পান না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা তো চিল্লালে হবে না, উনি একটু কানে কম শুনতে মানে পায়। জোরে জোরে বলছি। জোরে জোরে আমরা বলার চেষ্টা করছি, আর এদিকে ম্যাডামও বলার চেষ্টা করছে, আমিও বলার চেষ্টা করছি, নাকি? তো আপনি বেনজাল ফেলতেন? বেনজাল কিভাবে ফেলতেন? বাঘ কুমিরের কখনো কবলে পড়েছেন? সেটা গল্পটা বলুন। বেঞ্জাল ধরতাম, ওই চালের নদীর মধ্যেখানে। বেঞ্জালের বাঘের আর পড়েনি। আচ্ছা, কোনোদিন পড়েননি? না, বাঘ দেখেছেন? হ্যাঁ, বাঘ বাঘ কি করছিল? বাঘ কি করবে, আড়ি বেড়ায়, শুধু হেঁটে বেড়াচ্ছে। আড়ি বেড়ায়। আর কুমির? আমি লোকে বসে আপনারা নৌকায় বসে, আর কুমির কি করছিল নদীতে? নদীতে
কারো বাড়ি জাল ধরে। কুমির কুমির কুমির, কুমির দেখা যায় না। দেখা যায় না, তাই তো? দেখুন, দেখেননি তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাও আপনি বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, বয়স্ক মানুষ। আর আচ্ছা, এবারে আপনি বলুন, এই যে আপনার স্বামীর সাথে কে কে ছিল? মেয়ের কাকা ছিল। মানে এই মামুনির বাবার ভাই? হ্যাঁ, আচ্ছা, আর একজন ছিল ওইদিকে বাড়ি, ওই গেলাসখালির ওই সাইডে বাড়ি, আচ্ছা, মানে আমাদের মামার সম্পর্কের হয়তো আচ্ছা। উনি ছিল। তাহলে ওনারা আপনার স্বামী তাহলে ওই থপাগুলোকে সব রেডি করতো, তাই তো? হ্যাঁ, রেডি করে তো ওই হলো নদীতে ফেলে দিত। আপনাদের তাহলে নৌকা ছিল না? আমাদের নৌকায় ছিল, পাশ ছিল না। পাস, তখনকার সময় কি উনি বিনা পাশে গেছিল? না না, পাশ ছিল, পাশ লোক ভাড়া করে নিয়ে যেত। আচ্ছা, মানে 30,000 40,000 এরকম ভাড়া ছিল, হুম, ওই ভাড়া নিয়ে যেত। আচ্ছা। এবারে বলুন যে আপনারা সরকার থেকে কিছু সাহায্য পেয়েছিলেন? ওই সাহায্য মানে ওই 1000 টাকা সাহায্য ছাড়া আমার কোনো সাহায্য হয়নি। আর কোনো সাহায্য পাননি? আমাকে হলো এই, আমি একটা অসহায় মানুষ, আমাকে একটা ঘর অন্তত দেয়নি। আচ্ছা, এই মেয়ে যে খড়ের চালে আমরা এখনো বাস করছি, ওপরে একটু অ্যালবাস্টার দিয়েছি। ওই তো ওপারে বাড়ি দেখতে পাচ্ছি। এই তো আছে তো। হ্যাঁ, সে আমরা যে কিভাবে এই বর্ষার সময় যে কিভাবে থাকি, তা আর না দেখলে আর বলবে কি। আমাকে হলো ছবি তুলে নিয়ে গেছে, কি বর্ষায় তখন আমার কাদা ভয়, ঘরের থেকে ছবি তুলে নিয়ে গেছে আমাকে ঘর দেবে বলে। হুম। আর এইসব তো মাটির রাস্তা, সব মাটিরই রাস্তা, কাদা তো বর্ষা হলে হবে। প্রচন্ড কাদা হয় আমাদের এই রাস্তায়। হুম, এত কাদা সম্পটে আমরা বেরোতে পারিনি সময় হিসাবে, তা না বেরিয়ে আমাদের তো অসুবিধা হবেই। হুম। না বেরোলে তো আমাদের চলবে না। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কোন জঙ্গলে ঘটেছিল একটু বলতে পারবেন? এইটা কোন জঙ্গলে? এটা বাইরের জঙ্গলে, তা সে নামটা আমি ঠিক জানি না। বাইরের জঙ্গলে যেত। বাইরের জঙ্গলে, তাই তো? হ্যাঁ, বাইরের জঙ্গলে। এইবারে সেই দেহ যখন নিয়ে আসলো, আপনারা যখন দেখলেন, তাহলে বাঘের দাঁত বসিয়েছিল কাঁধে? হ্যাঁ, এইখানে এই দাঁত বসিয়েছিল, এরকম ভাবে বাবা দাঁত বসিয়েছি। আর ওই জলের তলায় ওই গাছের শিকড়ে টিকুড়ে তো হুম। এইসব কোনো পাটা ছেলে গেছিল, এইসব ছেলে গেছিল, হুম, এসব ছিল না, এসব ছিল না। এটা মানুষের গাছের ভিতরে যদি ওই জলের ভিতরে চুবিয়ে চুবইছে, তা ওরা সব থাকে। এমনি সাধারণ মানুষ আমরা দেখি ওটা গাছপালা লাগলে আমাদের ছিঁড়ে যাবে। আর ওই তো জঙ্গলের গাছগুলো তো কি ভয়ানক হ্যাঁ। ভয়ানক, যেগুলো ওই মূলগুলো থাকে, হ্যাঁ, মূলগুলো থাকে। শ্বাসমূল বলে। আর ওই হেতাল গাছ ছিল, কাটা কাটা গাছ থাকে না, ওই গাছের ভিতরে পড়েছে। সে কি বিচ্ছিরি! আমাদের তো দেখাবে না, আমাদের তো কি অবস্থা ভাবে যে কিভাবে একটুখানি দেখাইলো, তা সেটা না দেখার মতন একটু দেখে নিলাম, চোখের দেখা। আর দেখি আর কি করব, যা ক্ষতিটা করেছে আমার, তার ক্ষতি যেন কারোর জন্য না হয়। আমরা সমান বলি যে কারোর জন্য এরকম ক্ষতি যেন কারোর না করে। কি দৃশ্য না দেখলি। আচ্ছা, আপনারা যে জানেন যে 3 জন করে যেত, ওনাদের মধ্যে কেউ কি গুণীন ছিল? আপনার স্বামী কি গুণীন ছিল? আমার স্বামীর গুণন ছিল কি ছিল না, আমি অতটা, এই 14 বছর হয়ে গেছে, অতটা আর কি আর গুণন ছিল কি আমি বলতে পারবো না। সঠিক বলতে পারবেন না? তাহলে আপনাদের ওই যে 3 জনের মধ্যে ওনাদের মধ্যে কেউ হয়তো গুণীন ছিল নাকি? ওই একজন এতে টুকটাক খাইতে ছিল কি, তখন এত গুণন লাগতো না, এখন যেন গুণন লাগে। হ্যাঁ, এখন না, তখন অত ছিল না গুণন। আচ্ছা। এবার বলুন, ওই জঙ্গলে যখন যেত, ওনারা যে জীবজন্তু দেখতেন বা জঙ্গলে কিভাবে ওরা থাকতো, খাওয়া দাওয়া করতো, সেই সব গল্প টল্প কি করতো এসে? ওই হলো 500 মাছ ধরে রান্না করে খাইতো, হুম। তারপর চিংড়ি মাছ খেওলা জালে মেরে নিত, হ্যাঁ, মেরে নিয়ে রান্না করে খাইতো। হ্যাঁ, আবার বাড়ি নিয়ে আসতো চিংড়ি মাছ, এরকম হলো কেটে কেটে তরকারি করে নিয়ে আসতো। হ্যাঁ, এগুলো বাচ্চাগুলো হলো দেখে না ওইরকম বড় মাছ, হ্যাঁ, ওদের জন্য তরকারি রান্না করে নিয়ে আসতো, আবার শুকনো করে নিয়ে আসতো হ্যাঁ, ওই চিংড়ি মাছ আচ্ছা, এইসব। এইসব, তাই তো? হ্যাঁ, আর বাড়িতে সবজি কিনে নিয়ে যাইতো বাজারের থেকে, হুম। পুঁই শাক, আলু, এইসব, পেঁয়াজ, রসুন, এসব কিনে কিনে নিয়ে যাইতো বাড়িতে। ওদের তরি তরকারি যা লাগতো সব বোটে তুলে হ্যাঁ, নিত। বোটে কিনে তুলে নিত। 5 দিন 1 সপ্তাহের জন্য হ্যাঁ, যেত। 7 দিন এরকম থাকতো। আচ্ছা, ওখানে তো ওদের হলো সপ্তাহে তো লাগবে, 3টে মানুষ খাবে, একটু মাছ টাছ মেরে নিয়ে রান্না করে খেত। হুম। এক বিদারক এবং আমরা এক কথায় বলতে পারি
যে আপনার জীবনে ঘটে যাওয়া এক ঘটনা, যা সুন্দরবনের মধ্যেই একমাত্র দেখতে পাই আমরা। স্বামীকে যখন বাঘে খেয়ে নেয়, একমাত্র স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে কিভাবে জীবন ধারণ করে। খুব দুঃখজনক ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা। আর বলছি তো আমাদের জন্য গান না কথা বলা দিচ্ছে যে এই ঘটনা যে কিরম জন্য কারণ আপনি চোখের সামনে দেখেছেন না? আর চোখের সামনে আমার তো নিয়ে গেছে দেখার জন্য, এই দেখি না আর তো দেখতে পাবা না, ওই জন্যই তো নিয়ে গেছিল। খুব ভাগ্য করে নিয়ে গেছিল, তাছাড়া তো পেতেল না, সে দেখা দেখি নিয়ে এলো। যাই হোক, বাঘের মুখ থেকে ওই দেহ ফিরিয়ে আনা মানে যে সঙ্গীরা ছিল তাদেরকেও ভালো বলতে হয়। হ্যাঁ, অনেকে নিয়ে এসছিল সঙ্গে করে তুলে, ওনার মেয়ের কাকা ছিল বলে নিয়ে আসতে পেরেলো, ভাই ছিল বলে ভাইয়ের দেহ এনেছে, হ্যাঁ নাহলে অনেকে আবার আনতেও চায় না। আনতে পারে না তো। হুম। ভাই ছিল বলে কত ইয়ে করে নিয়ে এসছে। ভাই যখন তুলে 90 তুলেছে তখন আর ভাই ভাইয়ের পরানটা কি হলো আর দাদার পরানটা কি হলো। খুব কষ্ট করে নিয়ে এসেছিল আর কষ্ট হয়ে গেছে। তাহলে আপনাদের যে পরিবারের অবস্থা এখন, খুব কষ্ট আমাদের পরিবারে। মেয়ে পড়াশোনা করতে চাইছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ, আর ছেলে কাজ করার যোগ্য হয়ে গেছে কিন্তু হার্টের সমস্যার জন্য কোনো কাজ করতে পারে না। কোনো কাজ করতে পারে না। বাবু, তোমার নাম কি? সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল, তাই তো? আর এই ছেলে হার্টের সমস্যা, খুবই অবস্থা পরিস্থিতি শোচনীয়। আর দেখুন ঘরের অবস্থা, কাঠ দিয়ে কোনো রকমে ঘেরা, এদিক দিয়ে তিরপল দিয়ে ঘেরা আছে, এদিকে কিছু টিন, আর এইভাবে আছেন। আর এই ভদ্রলোক হচ্ছে বাঘের পেটে গেছেন, আক্রমণ হয়ে। এই ভদ্রলোক ছেলের অবস্থা এরকম। আপনার এই বয়স হয়ে গেছে, আপনি নিরুপায় হয়ে এই বয়স্ক শ্বশুরকে নিয়ে সংসার চালাচ্ছেন। লোকের বাড়ি খাবার চেয়ে, লোকের বাড়ির কাজ করে, লোকের বাড়ি নিজেকে নতনম্র করে যেটুকু হয় দিন চলছে। এ এক অসহায় পরিবার সুন্দরবনের মধ্যে। বাঘ বিধবার মধ্যে এটি একটি অন্যতম অসহায় পরিবার। বন্ধুরা, আপনারা জানতে পারলেন। আর এখন এই পরিবারের পাশে থাকা আমাদের প্রয়োজন আছে, আর আশা করি আমরাও এই সমস্ত পরিবারের পাশে থাকব আগামী দিনগুলোতে। এবং আমি অনুরোধ করি, এই যে ভিডিও দেখছেন, যারা সহৃদয়বান আছেন, আমার চ্যানেলের অডিয়েন্স যারা আছেন এবং যারা নতুন দেখবেন, তাদেরকে অনুরোধ করি, আমি ভিডিও ডেসক্রিপশানে এনাদের ব্যাংকের ডিটেলস এবং এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডাইরেক্ট দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি এই সমস্ত পরিবারকে যেটুকু পারেন সেটুকু সাহায্য করতে পারেন। হার্টের চিকিৎসার জন্য ছেলেকে, এবং এই পড়াশোনা করার জন্য এই মেয়েকে, এবং এই বয়স্ক লোক কানে শুনতে পায় না, খাবারের প্রয়োজন, সাথে এই করুণাময়ী মা তার সন্তানদেরকে নিয়ে সংগ্রাম করে চলেছে সুন্দরবনের মধ্যে। আপনাদেরকে ধন্যবাদ দিই ভিডিওটাকে দেখার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ দিই। সুন্দরবন জীবন, আমার জীবন, আমার সুন্দরবন, আপনার সুন্দরবন।